হাসনাত আবদুল্লার বাড়িতে আগুন দিল আওয়ামী লীগ, হাসপাতালে ভর্তি হাসনাত। এদিকে গোপন মার্কিন চুক্তি করে ফেঁসে গেল বিএনপি সরকার। ছয় মাস আগে যে ভয়ঙ্কর পূর্বাভাস দেওয়া হয়েছিল বা অনেক বিশেষজ্ঞ বলেছিল আমেরিকা তাদের নিজস্ব কমান্ডে চালিত পুলিশ চাইবে, তা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। এই যে আমাদের দেশ যে প্রভুর গোলামের দেশ হয়ে যাচ্ছে এবং আমরা যে আসলে মার্কিন এক সাম্রাজ্যবাদীর আন্ডারে কমপ্লিটলি অধীনস্থ হয়ে যাচ্ছি, তারই বিস্তারিত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো একটা দেশ। মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য যদি পুলিশের আলাদা ইউনিট বানাতে হয়, তাহলে ভারত কি অন্যায় করেছে? তারা তো আমাদের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র। ভারতের তেল ছাড়া তো তারেক রহমান বাঁচতে পারতেছে না। রাশিয়া কি করেছে? চীন কি অন্যায় করেছে? অন্যান্য যে দেশগুলো আছে, যেসব দেশের দূতাবাস বাংলাদেশে আছে, সেই সব দেশের রাষ্ট্রদূতরা কি তাদের জীবনের মূল্য নাই? 2024-এর যে জুলাই আগস্ট আন্দোলন, সেই আন্দোলনে অন্তত $32 কোটি ইনভেস্ট করা হয়েছে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য। সেই চাঞ্চল্যকর তথ্য দিয়ে সেটা দাবি করেছে আমেরিকার একটি প্রভাবশালী গণমাধ্যম। শেখ হাসিনা পতনের জন্য অন্তত $32 কোটি ব্যবহার করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। পাঁচ আগস্টের পর থেকে আমি বারবার বলে আসছি, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কলোনিতে পরিণত হয়ে গেছে। অনেকেই এখানে একমত প্রকাশ করেছেন, অনেকেই দ্বিমত দিয়েছেন। গতকালকে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে জনাব তারেক রহমান, আমাদের পরাধীন মন্ত্রী, একটা বক্তব্য দিয়েছিল না, মনে আছে? সেই বক্তব্যের একটা অংশ কালের কণ্ঠ নিউজ করেছিল। সে অংশটা
একবার দেখেন, বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে দেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। গতকাল রাতের সংবাদ অর্থাৎ তারেক রহমানের এই যে স্টেটমেন্ট, এটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশ কোনো দেশের কাছে নতজানু হবে না, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতজানু পররাষ্ট্রনীতি হবে না, বাংলাদেশ কারো কাছে দাসত্ব করবে না, বাংলাদেশের সাথে প্রত্যেকটা দেশের পারস্পরিক সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, এবং সেই সম্পর্কের স্বার্থ সম্মান অক্ষুণ্ণ থাকবে। ঠিক এর কয়েক ঘন্টা পর সেই কালের কণ্ঠ আরেকটা সংবাদ প্রকাশ করেছে, এটাও আপনাদের দেখা উচিত। ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তায় পুলিশের আলাদা ইউনিট গঠনে প্রাথমিক সম্মতি। মানে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে সেটাকে নিরাপত্তা দিতে পুলিশের আলাদা একটা ইউনিট বানাতে হবে। বুঝতে পারতেছেন ব্যাপারটা কোথায় গিয়ে ঠেকেছে? মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশগুলোর মধ্যে একটা দেশ। মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য যদি পুলিশের আলাদা ইউনিট বানাতে হয় তাহলে ভারত কি অন্যায় করেছে? তারা তো আমাদের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র। ভারতের তেল ছাড়া তো তারেক রহমান বাঁচতে পারতেছে না। রাশিয়া কি করেছে? চীন কি অন্যায় করেছে? অন্যান্য যে দেশগুলো আছে, যেসব দেশের দূতাবাস বাংলাদেশে আছে, সেই সব দেশের রাষ্ট্রদূতরা কি তাদের জীবনের মূল্য নাই? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তার জন্য পুলিশের আলাদা ইউনিট গঠন করতে হবে, এটা কোন ধরনের সিদ্ধান্ত? তারেক রহমান তো গতকালকেই বলেছেন সমতার ভিত্তিতে সম্পর্ক হবে, আত্মসম্মান থাকবে, সেই সম্পর্কে স্বার্থ থাকবে, সেই সম্পর্কে নতজানু কোন বিষয় থাকবে না। এগুলো এখন কোথায় গেল? জনাব তারেক রহমান, জিয়াউর রহমানের পুত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে নিজের পশ্চাৎ দেশ বর্গা দিয়ে ক্ষমতায় বসেছে, এটা কি আপনারা বুঝতে পারছেন না? মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে পুলিশ এবং বিভিন্ন বাহিনীর আলাদা কিছু ইউনিট থাকে আছে। সেসব দেশের নাম শুনলে আপনারা চমকে যাবেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার, কেনিয়া, তিউনিসিয়া, ইরাক, দক্ষিণ সুদান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, চাঁদ এবং নাইজেরিয়া। এই দেশগুলোর মধ্যে কয়টা দেশের নাম আপনারা শুনেছেন? আর এই দেশগুলা পৃথিবীর তালিকায় অর্থনৈতিক ভাবে দেখেন, কিংবা সামরিক সক্ষমতার দিক থেকে দেখেন, কিংবা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র দেখেন, কিংবা স্থিতিশীল ব্যাপারটা আপনারা বিবেচনা করেন, এই দেশগুলোর অবস্থান কোথায়? পৃথিবীর মানচিত্রে এই দেশগুলা একদম নিম্ন সারির দেশ। এই সব নিম্ন সারির দেশগুলাতে মার্কিন যে দূতাবাসগুলো আছে সেই সবের নিরাপত্তার জন্য পুলিশের আলাদা ফোর্স আছে। ঠিক একই কাতারে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে, আর এটা করতে দিচ্ছেন আমাদের পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমান। এরপরও আপনারা কোন ভিত্তিতে বলবেন যে বাংলাদেশ সমতার ভিত্তিতে সম্পর্ক গড়বে? কোন ভিত্তিতে বলবেন বাংলাদেশ সম্পর্ক সৃষ্টির মধ্যে থাকবে শ্রদ্ধাবোধ, সেখানে থাকবে স্বার্থ? কি আছে স্বার্থ? সুদখোর ইউনূস বাংলাদেশকে শুধুমাত্র এককভাবে মার্কিন কলোনি বানিয়ে যায়নি। এখানে সম্মতি দিয়েছিল জামাত, এখানে সম্মতি দিয়েছিল জনাব পরাধীন মন্ত্রী তারেক রহমান। আমার কেন জানি মনে হয় আড়াল থেকে রাষ্ট্র পরিচালনা করছে ইউনূস গং, ডিপ স্টেট, আর ছায়া প্রধানমন্ত্রী হয়ে আছেন তারেক রহমান। আমার মনে হচ্ছে, আমি জানি না এটা সত্য কিনা, তবে একটা জিনিস খেয়াল করেন, সংসদে যে প্রত্যেকটা বিল উত্থাপন করা হচ্ছে, এই বিল উত্থাপন করতেছে তারেক রহমানের পক্ষে সালাউদ্দিন। তারেক রহমান তো প্রধানমন্ত্রী, সে কি কথা বলতে পারে না? সে শুধু টেবিলে থাপড় দিচ্ছে, সে শুধু হাসি দিচ্ছে মুচকি মুচকি, হেডফোন দিয়ে কানের মধ্যে নিয়ে সেটা শুনতেছে। দ্যাটস ইট। একজন প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী দাবি করে সে কি সংসদে বিল পাস করতে পারে না? তার মানে কি বুঝে নেব সালাউদ্দিন ডাবল এজেন্সির গেম প্লে করতেছে, ডাবল এজেন্টের রুল প্লে করতেছে সালাউদ্দিন? আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা তাদের দালাল অনেকেই বলে, আমি জানি না। এখন তো মনে হচ্ছে সে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের দালাল না, সে তো মনে হচ্ছে ডিপ স্টেটের দালাল, সে তো মনে হচ্ছে সিআইএ আইএসআই এর দালাল মনে হচ্ছে। সুতরাং কথা বলা অনেক সহজ, কিন্তু সেটার প্রতিফলন ঘটানো অনেক কঠিন। জনাব তারেক রহমান বাংলাদেশকে যে মার্কিন কলোনি বানিয়ে দিয়ে গেলেন, অদূর ভবিষ্যতে এই কলোনিতে অর্থাৎ বাংলাদেশ নামক মার্কিন কলোনিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এসে আপনাদের উপর নির্যাতন নিপীড়ন করবে। আপনারা অন্যায় করলে সেটা আপনাদের অন্যায় বিচার করবে, ইনস্ট্যান্ট বিচার, কোনো আদালতের সম্মুখীন হইতে হবে না। দেখবেন রাস্তাঘাটে চট থাপড় খাবেন আপনারা। সেন্ট মার্টিন নিয়ে কোনো আলোচনা এখন আর নাই, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে কোনো আলোচনা নাই, করিডোর নিয়ে কোনো আলোচনা নাই, সবকিছু দেওয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাকে তো বসানো হয়েছে ইউনূসের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। এবং তার পরবর্তীতে তারেক রহমান যদি কোনো ভুলভাল করে থাকে, তার বিকল্প হিসেবে অন্য একটা সেটআপ মার্কিন ডিপ স্টেট রেডি করে রেখেছে। আপনারা কি সেটা জানেন? যাই হোক, আপনাদের দেশ, আপনাদের রাষ্ট্র, আপনারা থাকবেন, আপনারা বসবাস করবেন। আপনাদের দেশ মার্কিন কলোনি বানাবেন, নাকি আপনাদের দেশকে বাংলাদেশ বানাবেন, নাকি আপনাদের দেশকে পূর্ব পাকিস্তান বানাবেন পুনরায়, সেটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এখন আপনারা যদি কথা না বলেন, আপনাদেরকে তো আসলে কিছু বলার নাই। এখন প্রতিদিন শিশু মারা যাচ্ছে হামের টিকার অভাবে, আপনারা মুখে কস্টেপ মেরে আছেন। এখন তেলের জন্য পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, মানুষ যাতায়াত করতে পারেন, আপনারা মুখে কস্টেপ মেরে বসে আছেন। এখন মাজারে একজন পীরকে ডেকে নিয়ে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়, আপনারা মুখে কস্টেপ পেঁচিয়ে আছেন। এখন হসপিটালে আইসিইউ সংকট, আপনারা মুখে কস্টেপ পেঁচিয়ে বসে আছেন। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে একটা জোকারকে বানিয়েছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, কি যেন একটা নাম। দেখেন শিশু বাচ্চাদেরকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেছে, মানে দেখেন আপনারা দেখেন। এবং খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে, নাকি? বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জাইমা রহমান। এটা কি কোনো প্রশ্ন?
এই ছোট ছোট বাচ্চাদেরকে কি এইসব প্রশ্ন করা সাজে? তার মানে পরবর্তীতে জাইমা রহমানের সাথে শিক্ষার্থীরা রাজনীতি করবে সেটা সে বলে দিয়ে যাচ্ছে। মানে এরকম ক্লাস এরকম টুকাইদেরকে যদি আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, তাহলে শিক্ষা মন্ত্রণালয় কোথায় গিয়ে পৌঁছবে এটা আপনারা ভাই সিদ্ধান্ত নেন। আমরা কিছু বলবো না, আমরা বললে তো আমরা খারাপ হয়ে যাই, সংস্কারপন্থী হয়ে যাই, আমরা বাংলাদেশ বিরোধী আচরণ করি। এখন দেখেন যা ভালো মনে করেন। শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে 2024-এর যে জুলাই আগস্ট আন্দোলন, সেই আন্দোলনে অন্তত 32 কোটি ডলার ইনভেস্ট করা হয়েছে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য। সেই চাঞ্চল্যকর তথ্য দিয়ে সেটা দাবি করেছে আমেরিকার একটি প্রভাবশালী গণমাধ্যম। আমেরিকার গণমাধ্যম সিএসবি নিউজ তারা দাবি করছে শেখ হাসিনা পতনের জন্য অন্তত 32 কোটি ডলার ব্যবহার করা হয়েছে। সেই তথ্য যদি সত্য হয় তাহলে আরও অনেক তথ্য বেরোতে কি এখনো বাকি? সিএসবি নিউজকে উদ্ধৃত করে বাংলাদেশের দ্য ডেইলি টাইমস তারা এই তথ্যটা নিশ্চিত করছে। চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা বুঝে দেখি আদতে অভিযোগের তীরটা কাদের দিকে ছুটছে আমেরিকার গণমাধ্যম সিএসবি নিউজ। কি বলতে চাইছে তারা, কি দাবি করছে তারা? তাহলে আমরা যে বাংলাদেশে বিপ্লব দেখলাম, মানে আন্দোলন দেখলাম, অধিকার আদায়ের আন্দোলন, কোটা আন্দোলন, সেগুলো কি শুধুমাত্র অভিনয় ছিল? মার্কিন গণমাধ্যম দাবি করছে যে আমেরিকাই বাংলাদেশে 32 কোটি টাকা বিনিয়োগ করেছে শেখ হাসিনা সরকারের উৎখাতের পেছনে। দারুণ একটা ব্যাপার। যদি এই ঘটনা ঘটে থাকে, মার্কিন কর্তৃপক্ষ, মার্কিন সরকার কিংবা ডিপ স্টেটের পক্ষ থেকে যদি এটা করা হয়ে থাকে, যদিও আমরা বিভিন্ন সময় মিলিয়ন মিলিয়ন ডলারের কথা শুনেছি, কিন্তু সিএসবি নিউজ তারা দাবি করছে 32 কোটি ডলারের কথা। সেটাও যদি হয়ে থাকে তাহলে দেশের এই অপকর্মের তথ্য যখন দেশের মিডিয়ায় দিচ্ছে, অর্থাৎ তাদের মিডিয়ায় দিচ্ছে, তখন সেটাকে ভুয়া বলার অপশন কি থাকে? সিএসবি নিউজের এই তথ্য নিয়ে ডেইলি টাইমস যে শিরোনামটা করেছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পর্দার আড়ালে 32 কোটি ডলার, হাসিনাকে সরাতে মার্কিন অর্থায়নের দাবি সিএসবি নিউজের। সিএসবি নিউজ কি বলছে চলুন যাই। 2024 সালের 5 আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যে ওয়াশিংটনের বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের এক চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে সিএসবি নিউজের সংবাদে। প্রকাশিত এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে সংস্থাটি জানায়, বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের 325 মিলিয়ন ডলার, প্রায় 32 কোটি 50 লাখ ডলার, 32 কোটি 50 লাখ ডলার ব্যয় করা হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম, দ্য পেপার ট্রেইল, হাউ ওয়াশিংটন স্পেন্ট ওভার 3 to 5 মিলিয়ন, এরকম একটা শিরোনাম তারা করেছে। অর্থাৎ তারা বলছে যে, তারা দাবি করছে দালিলিক প্রমাণ বা পেপার ট্রেল বিশ্লেষণ করে এই সুনির্দিষ্ট অঙ্কের অনুসন্ধান পাওয়া গেছে। অর্থাৎ তাদের কাছে দলিলপত্র আছে, তথ্য প্রমাণ আছে যে কিভাবে এই অর্থটা খরচ করা হয়েছে। চাঞ্চল্যকর একটা ব্যাপার। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশে আমাদের প্রিয় ছাত্র জনতা যারা আন্দোলন করলেন তাদের সম্মানহানির একটা ঘটনা বোধহয় ঘটতেই চলেছে। তারা বলছে যে প্রতিবেদনটি মূলত মার্কিন গ্র্যান্ড ডাটাবেস, কংগ্রেসের সাক্ষ্য, কংগ্রেশনাল টেস্টিমনি এবং উন্মুক্ত করা বিভিন্ন প্রোগ্রাম রিভিউয়ের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিএসবি নিউজ তাদের প্রতিবেদনে অর্থ ব্যয়ের খাতগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করেছে। কি কি খাত? এনজিও ও সিভিল সোসাইটি। এনজিও এবং সিভিল সোসাইটির পেছনে একটা বড় টাকা খরচ করা হয়েছে। অর্থের একটি বড় অংশ স্থানীয় বিভিন্ন এনজিও এবং নির্দিষ্ট কিছু নাগরিক সমাজের প্রতিনিধিদের মাধ্যমে ব্যয় করা হয়েছে। ডিজিটাল ক্যাম্পেইন 2024 সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে অর্থপ্রবাহের গতি অস্বাভাবিক বৃদ্ধি পায়। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রচারণা এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির নামে এই অর্থ ব্যয় করা হয়। সুপরিকল্পিত প্রকল্প। প্রতিবেদন অনুযায়ী 5 আগস্টের ঘটনা কেবল স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল না, বরং এটি ছিল দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিতভাবে অর্থায়ন করা একটি মার্কিন প্রকল্প। এটাকে মার্কিন প্রকল্প হিসেবে সিএসবি নিউজ দেখছে। কাগজে কলমে পাওয়া প্রমাণগুলো কখনো মিথ্যা বলে না। যখন বিশ্বজুড়ে একে গণতান্ত্রিক অভ্যুত্থান হিসেবে প্রচার করা হচ্ছিল, তখন পর্দার আড়ালে মার্কিন অনুদানগুলো একটি নির্দিষ্ট লক্ষ্য পানে এগোচ্ছিল। সিএসবি নিউজের ভাষ্য এটা। 2024 সালের আগস্টের পরিবর্তনকে বিশ্বজুড়ে জেনারেশন জেডের বিপ্লব হিসেবে অভিহিত করা হলেও নতুন এই তথ্য সেই ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই 325 মিলিয়ন ডলার ব্যয়ের তথ্য সঠিক হয়, তবে তা দক্ষিণ এশিয়ায় মার্কিন পররাষ্ট্র নীতির হস্তক্ষেপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক বিতর্কের জন্ম দেবে। এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। একদিন আগে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তারপর থেকে
তবে প্রতিবেদনটি নিয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। উল্লেখ্য 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সেই সময় প্রায় 1.5 বছর পর মার্কিন সংবাদ মাধ্যমের এই দাবি ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। অর্থাৎ ডেইলি টাইমসের যে নিউজ, মানে ডেইলি টাইমস তো উদ্ধৃত করছে সিএসবি নিউজকে, আমেরিকার সিএসবি নিউজের গবেষণা এবং অনুসন্ধানে যে তথ্য উঠে এসেছে সেখানে তারা দাবি করছে যে বাংলাদেশের এনজিও, সিভিল সোসাইটি, ডিজিটাল ক্যাম্পেইন এই ব্যাপারগুলোতে ব্যাপক অর্থ লগ্নি করা হয়েছে। এবং ইউনূস সরকারের আমলেই আমরা দেখেছি বাংলাদেশে ইউএসএইডের কার্যক্রম বন্ধ হয়েছে। অভিযোগ রয়েছে এই ইউএসএইড অর্থাৎ এই মার্কিন এই এনজিওটা, প্রতিষ্ঠানটা বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা ব্যবহার করেছে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্য। এই অভিযোগ কিন্তু ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের মুখেও এই বক্তব্য আমরা শুনেছি যে এই কাজটা করা হয়েছে এবং ইউএসএইডের কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। এরকম ব্যাপারও আমরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে দেখেছি। তার মানে এনজিও সেক্টর একটা বড় ভূমিকা পালন করেছে। কিন্তু প্রশ্ন এখানে যে তাহলে ছাত্র জনতার আন্দোলন কি তাদের মানে এটা কি শুধু নাটক ছিল? ছাত্র জনতার আন্দোলনকে কি তাহলে এখন কলঙ্কিত মনে হবে আমাদের কাছে? এই যে খবরগুলো আসছে, আবার এই খবরগুলো যেগুলো আসছে আমরা যদি একটু মিলাই, গত কয়েকদিনে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে হান্নান মাসুদ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে দাবি করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা তারা 18 সাল থেকে বাস্তবায়ন করছে এবং 18 সালেই হতো, কিন্তু নুরুল হক নূরের ভুলের কারণে হয়নি। হান্নান মাসুদ বলছে 15 বছরের এটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজধানীর একটা জায়গায় একটা ফ্ল্যাট বাড়ি নিয়ে তারা কয়েকজন পরিকল্পক একত্রে বসবাস করতেন এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের টার্গেট ছিল, যেটা আমরা আন্দোলনেও দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোই মূল ভূমিকা পালন করেছে। এই ব্যাপারগুলো কেন যেন মিলে যাচ্ছে। যদি মিলেই যায়, আমরা এমনটাও দেখেছি যে জামাতের একজন আমেরিকা প্রবাসী আইনজীবী, যিনি শেখ হাসিনা সরকার পতনের পরপরই একটা টক শোতে, সম্ভবত টক শোটা আয়োজন ছিল ফেস দ্য পিপল অনলাইন প্ল্যাটফর্মে, সেখানে তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা সরকার পতনের জন্য অনেক বছর ধরে প্রফেসর ইউনূস এটার মানে লবিং করছেন এবং নিজে ইনভেস্ট করছেন, লবিস্ট নিয়োগ করেছেন, বহু কুশলী কলাকুশলী নিয়োগ করেছেন এবং এটার পেছনে, এই সরকার পতনের পেছনে দুইটা মানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অবদান তিনি বলছেন। এক হচ্ছে জামাতের অবদান এবং দুই হচ্ছে প্রফেসর ইউনূসের অবদান। অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পরে এই আমেরিকা প্রবাসী জামাতের আইনজীবী তিনি কিন্তু অনেকটা গোমর ফাঁস করে দিয়েছিলেন ডক্টর ইউনূসের। সেই সময় আলোচনাটা অত বেশি স্প্রেড করেনি, কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন আর তার বিরুদ্ধে সমালোচনা করলেই তো তিনি টুটি চেপে ধরতেন, তাকে কারাগারে পাঠিয়ে দিতেন। সেই ভয়ে কেউ তখন এই ব্যাপারে কথা বলেনি। সব মিলিয়ে আমার মনে হয় যে 24-এর আন্দোলন নিয়ে একটা ধোঁয়াশা, একটা অন্ধকার আমরা সামনে দেখতে পাচ্ছি। আমরা কোনোভাবেই এটা ভাবতে চাই না যে ছাত্র জনতা অধিকার আদায়ের কোটার বিরুদ্ধে যে আন্দোলন করলো সেই আন্দোলনটা এভাবে কলঙ্কিত হোক, কিন্তু পরিণতি সেদিকেই যাচ্ছে বলে কেন যেন আশঙ্কা হচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।